5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নতুন চেতনার জন্ম নিয়েছে এবং বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেটা তো তারই ধারাবাহিকতা, অর্থাৎ সেই চেতনারই বহিঃপ্রকাশ আমি বলে মনে করি। এবং ইতিমধ্যেই জুলাই আন্দোলনে যাদের অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সুরক্ষা যে আইনটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে গৃহীত হয়েছে। তার মানে জুলাইয়ের যে চেতনা, অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে প্রত্যাশা মানুষ করে সেটা বাস্তবায়নের জন্য সরকারের অঙ্গীকার সুস্পষ্টভাবে বোঝা যায়। আপনি যে প্রশ্নটি করলেন, সাধারণত কোনো অপরাধীই কিন্তু তার অপরাধ স্বীকার করতে চান না, এটা হচ্ছে বড় কথা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি হয়েছে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আজ পর্যন্ত আমি কারো কোনো উষ্মা কিংবা কারো কোনো প্রশ্ন শুনিনি। সুতরাং তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই বিচার করেছেন এবং এ ধরনের বিচারের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে পাবলিক পারসেপশন, মানুষ কি মনে করে, আর আদালত যখন বিচার করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আদালত যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছেন তাদেরকে সাজা দিয়েছেন। অনেক ক্ষেত্রে সাজা অপ্রতুল হতে পারে, তার বিরুদ্ধে সরকার পক্ষে রাষ্ট্রের পক্ষেরও সুযোগ আছে আপিল করার জন্য। কেউ যদি মনে করে তিনি অন্যায়ভাবে কোনো বিচারের শিকার হচ্ছেন তার জন্য কিন্তু আপিল করার সুযোগ আছে। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং আমাদের এই আইনটি দুই জনের পক্ষেই আছে। সুতরাং কেউ যদি আদালতের রায়ে সংক্ষুব্ধ হতে পারেন তাহলে বাইরে মিডিয়ার সামনে তার কোনো বক্তব্য উপস্থাপনের চেয়ে তার একমাত্র স্থান হচ্ছে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন 30 দিনের মধ্যে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন তারাও কিন্তু একইভাবে বলছেন তারা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণভাবে আস্থাশীল এবং তারা সেটা করবেন। প্রশ্ন হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট স্বতন্ত্র সচিবালয় যে অধ্যাদেশটি হয়েছিল সেটি প্রসঙ্গে আপনারা জানেন যে অধ্যাদেশ যখন কোনো কারণে পার্লামেন্ট না থাকে তখন অধ্যাদেশ জারি করা হয়। আমাদের সংবিধানে সুস্পষ্ট বিধান হচ্ছে অধ্যাদেশ জারি হওয়ার পরে যখন সংসদ গঠিত হয় সেই সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে হয় এবং 30 দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। সুতরাং এই 30 দিনের একটা সময়ের বাধ্যবাধকতা আছে। অতীতের অভিজ্ঞতা বলে যে কোনো গুরুত্বপূর্ণ এরকম অধ্যাদেশ জারি হলে সেটা যদি আইনে রূপান্তর করতে হয় তার যদি আরও পর্যালোচনা করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে নতুন করে বিল এনে সেই বিষয়ে আইন প্রণয়ন করা হয়। সুতরাং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা কিংবা সেটা বর্তমান জাতীয় সংসদে সেটা গ্রহণ না করার কারণে এই প্রক্রিয়া থেমে গেল এটা মনে করার কোনো কারণ নেই। বরং আমরা পার্লামেন্টে প্রদত্ত মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে তিনি সুস্পষ্ট বলেছেন এই বিষয়ে আরও পর্যালোচনা করা হবে এবং রাজনৈতিক সরকারে তাদের পূর্বের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে তারা স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য যা প্রয়োজন তারা করবেন। আমরা সেটাতে আস্থা রাখতে চাই